হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে নিফটি ফিফটি এবং নিফটি ব্যাংক দুটোই কিন্তু গ্রিনে ক্লোজ হতে দেখা যাচ্ছে। শুধু গ্রিন নয়, অনেকটা করেই কিন্তু ওপরে ক্লোজিং দিয়েছে। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.56% আপ, আর নিফটি ব্যাংক হচ্ছে 1.67% আপ, যেটা কিন্তু আরও ওপরে গেছিলো, প্রায় 2% মতো আপ ছিল এরকম একটা জায়গায়, যেটা হচ্ছে 49,250। তো আজকের এই গ্রিনে ক্লোজিং দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে মার্কেটের পতন হয়তো এবার থামলো। তো সত্যিই কি মার্কেটের পতন এবার থামলো, বা বেশ কয়েকদিন ধরে পতনের পরে মার্কেট এখন যে জায়গায় আছে সেটা কতটা আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড? আজকে যদি মোটামুটিভাবে দেখেন তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ব্যাংক বীজ যেটা সেটা আপ, নিফটি বীজও আপ, কিন্তু কিছু কিছু যেমন আইটি হচ্ছে ডাউন বা এফএমসিজি ডাউন। তাছাড়া আপনি যদি অন্যান্য ইন্ডেক্স দেখেন, মানে ছোট ইন্ডেক্স যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো রকমই ডাউন ছিল। সুতরাং এখান থেকে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে যে যেখানে নিফটি ব্যাংক 1.67% আপ, নিফটি ফিফটি 0.56% আপ, সেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ ডাউন, তাহলে ঠিক মার্কেটে কি হচ্ছে? যদি মার্কেটে বুলরা ফিরে আসে, অর্থাৎ যদি মার্কেট এখান থেকে বুলিশ হয়, তাহলে কিন্তু দুজনেরই দৌড়ানো উচিত, সেটা বড় ইন্ডেক্স হোক বা ছোট ইন্ডেক্স হোক। তো ছোট ইন্ডেক্স কিন্তু আজকে যথেষ্ট নিচে, সে কারণে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, ওভারঅল মার্কেট কিন্তু অনেক দিন ধরেই পড়েছে। যদি আমি আজকের এই একটা আপ একটা ডাউন বাদ দিয়ে দিই, ওভারঅল মার্কেট কিন্তু অনেক দিন ধরেই পড়েছে। তো এই ধরনের মার্কেট নিচে পড়ার পরে এক্স্যাক্টলি ঠিক কোন সিচুয়েশনে মার্কেট আছে আমরা দেখতে চাই। এর মানে কি? এর মানে হচ্ছে মার্কেট এই মুহূর্তে ঠিক কতটা সস্তা সেটা আমরা দেখতে চাই। তাছাড়া এই মুহূর্তে কি ইনভেস্ট করাটা সঠিক হবে, সেগুলোও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই ডিসকাস করে নেব। তো প্রথমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্কেট আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, এটা আমরা কি দেখে বুঝি? তো মোস্টলি এটা কিন্তু আমরা নিফটি ফিফটির পি দেখে বুঝি, মানে পি রেশিও। তো ওভারঅল নিফটি ফিফটির যে পি রেশিও, তার একটা সুন্দর টেবিলে আপনাকে নিয়ে যাচ্ছি, যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এখানে কি দেওয়া আছে, এখানে বুঝতেই পারছেন যে ইয়ার ওয়াইজ, এখানে দেখছেন ইয়ার, আর এই দিকে দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, মানে এগুলো হচ্ছে মান্থ। প্রত্যেকটা মাসে যে মানে নিফটির পি ছিল সেগুলো কিন্তু একেবারে 2001 থেকে 2025, প্রায় 24 থেকে 25 বছরের ডেটা কিন্তু আপনার চোখের সামনে একদম তুলে ধরছি। তো এখানে পি রেশিওটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। যে কোনো একটা মান্থে যান, ফর এক্সাম্পল আপনি যদি 2025 জানুয়ারিতেই যান, তাহলে 2025 জানুয়ারি হচ্ছে এই নাম্বারটা, তাহলে সেটা হচ্ছে 20.85। এবার এখন বলবেন আপনি যে একটা মান্থের পি মানে কি? এটা অ্যাকচুয়ালি এই যে এখানে নাম্বারগুলো লেখা আছে সেগুলো কিন্তু একটা পুরো মাসের অ্যাভারেজ পি, ঠিক আছে? তো জানুয়ারি এখনও শেষ হয়নি, তবে জানুয়ারির এতদিন পর্যন্ত যেটা পি সেটা হচ্ছে 20.85। এবার একটু কম্পেয়ার করে দেখুন। তো কম্পেয়ার করার আগে একটা ইজি জিনিস, যেটা কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে, আপনারা বুঝতেও পারছেন বা ধরতেও পারছেন, যে যতটা এটা পিঙ্ক বা রেড হবে সেটা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি বোঝাবে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে নিফটি ফিফটির পি রেশিও 2021 মানে 2021 সালের মার্চ মাসে সেটা কিন্তু খুবই হাই ছিল, 40.43, বা এখানে দেখতে পাচ্ছেন 40.8। আর যেটা এখানে 40.8-এ পৌঁছে গেছিলো সেটা কিন্তু কমতে কমতে এখানে দেখতে পাচ্ছেন যে 26 বা 23, মানে বছর শেষ হওয়ার দিকে 2021, সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে, 23.43, 23.69। তো এই ধরনের কমা বাড়া একটা চলতেই থাকে নিফটির পিতে। এখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখন বর্তমানে যে 20.85 এটা ঠিক কম্পেয়ার করলে কি ধরনের পরিস্থিতিতে আছে। দেখুন একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 20.85 এই যে নাম্বারটায় একটু গ্রিন সিগন্যাল আসতে শুরু করেছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে কিছুটা হলেও মার্কেট অ্যাভারেজ যে ধরনের জায়গায় থাকে, অ্যাভারেজ যে ধরনের পিতে থাকে, তার থেকে কিছুটা হলেও কিন্তু সস্তা হতে শুরু করেছে। এবার আপনার প্রশ্ন হচ্ছে এখান থেকে কি আরও বেশি গ্রিন হতে পারে? আরও বেশি গ্রিন হওয়া মানে কি? তাহলে হচ্ছে আরও বেশি সেটা সস্তা হবে। এবার সস্তা হওয়ার মানে কি এটাই কেবলমাত্র যে মার্কেট নিচের দিকে এলো, সেটা কিন্তু সবসময় না। ফর এক্সাম্পল আমি একটু বুঝিয়ে বলি, এই যে দেখতে পাচ্ছেন 38.9, 40.8 বা 40.43, আপনি যদি চার্টে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে যে বিশাল বড় মার্কেট মানে ড্রপ করে গেছে সেটা কিন্তু নয়। ফর এক্সাম্পল আপনি ধরুন 2021-এর একেবারে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দাঁড়িয়ে, তখন আপনি কি দেখছেন যে নিফটির যে পি সেটা হচ্ছে 40.8 বা 40.43, এরকম একটা পি দেখছেন। আপনার মনে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজবে যে এটা তো একেবারে হাই এবং পুরোপুরি রেড দেখতে পাচ্ছি, তাহলে মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে। সেটা কিন্তু সবসময় হয় না, আপনি চার্টে গেলে কিন্তু দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসের উপরে এগুলো কিন্তু নির্ভর করে। দেখুন পি রেশিও বাই ফর্মুলা কিন্তু সেটা পি বাই ই, মানে
প্রাইস টু আর্নিং। এবার নিচের যদি আর্নিংটা কোনো সময় ঠিকঠাক চলে আসে তাহলে একই প্রাইস থাকা সত্ত্বেও কিন্তু পি রেশিওটা নিচের দিকে চলে যাবে, আর সেখানে কিন্তু মার্কেটকে নিচের দিকে যেতে হবে না। তো সে কারণে এখানে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এসেছিল এই কোয়ার্টারগুলোতে, সেখানে কিন্তু সেজন্যে পরপর কিন্তু পি রেশিওটা কমেছে এবং মার্কেটও কিন্তু দৌড়েছে। এখন এবার এখানে আসা যাক, ফর এক্সাম্পল 24.26 এই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে 2024 সেপ্টেম্বর মাসে। আমরা জানি রিসেন্ট যে ফলটা নিফটি ফিফটিতে আসছে সেটা কবে থেকে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ, এই যে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু, এখান থেকে কিন্তু এটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ, এখান থেকে কিন্তু ফলটা শুরু হয়েছে। সুতরাং এখানে একটু আরেকবার দেখে নিন যে এখানে কিন্তু 24.26 ছিল, তো 24 মানে মোটামুটি কম্পেয়ার করলে বুঝতেই পারছেন যে এটা কিন্তু যথেষ্ট হাইতেই ছিল। সুতরাং শুধুমাত্র এফআইআইদের দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এবার দেখুন 20.85 যেটা বর্তমানে জানুয়ারি মাসের যেটা পি, সেটার সঙ্গে আপনি 2020-তে যে কোভিডে মার্কেট ক্র্যাশ হয়েছিল সেটার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখুন, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা সিম্পল এখানে এলাম 2020, এটা খুবই ইজি বের করা, ফেব্রুয়ারি মাস 26.92, যেটা একটু কিন্তু হায়ার সাইডে, ভালো করে ভেবে দেখুন এই মানে যেটা ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি এসেছিল, তো ফেব্রুয়ারিতে করোনা আসার সময় মার্কেটের পি কিন্তু 26.92 ছিল, এটা কিন্তু খুব একটা কম ছিল না। তবে যখন একেবারে ম্যাসিভ সেল অফ হলো কোভিডের ক্র্যাশে, তারপরে যেটা মার্চে এসেছিল সেটা হচ্ছে 21.38, আর এপ্রিলে এসে সেটা কিন্তু একদম লোয়েস্ট পি দিয়েছে, সেটা হচ্ছে 20.38। আর এই এপ্রিলের যে একদম লোয়েস্ট দেখতেই পাচ্ছেন, যখন সেল অফ হওয়ার পরে যে লোয়েস্ট 20.38, সেখান থেকে কিন্তু একটু একটু বাড়তে বাড়তে আবার শেষে গিয়ে একেবারে 37.26 এবং সেটা 38, 40.8, 40, ঠিক আছে, আবার কমতে শুরু করেছে। তো এই জায়গায় একটা পিক দিয়েছিল এবং এখানে একটা হালকা কিছুটা হলেও কিন্তু ধস এসেছিল মার্কেটে, তবে সেটা ম্যাসিভ সেল অফ নয় যেটা কিন্তু এখন আসছে। এবার কম্প্যারিজন করলে বুঝতেই পারছেন যে 2020-র যে ম্যাসিভ সেল অফ সেখানেও পি ছিল কিন্তু 20.38 আর এখন হচ্ছে 20.85। সুতরাং এতটাও কিন্তু ওভার ভ্যালুড নয়, মানে বরং বলবো এটা হচ্ছে মার্কেট আন্ডার ভ্যালুডই আছে। আরেকটা দুর্দান্ত ট্রেন্ড যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে দেখুন এই যে জোনটা এখান থেকে 2001 থেকে 2009, দেখুন এই যে জোনটা কেবলমাত্র গ্রিন জোন মনে হচ্ছে, মাঝে মাঝে হালকা কিন্তু রেড দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ কিন্তু এই জোনটা এই 2010 ঠিক নয় 2009, এই জোনটা দেখুন 1 থেকে 9, এইটা কিন্তু পুরোপুরি বেশিরভাগই কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন। আর পি রেসিওগুলো দেখুন, সেটা 14, 20 হয়তো মাঝে মাঝে গিয়েছে, বাট মোস্টলি দেখুন 14, 11, ওকে 16, 17 এই ধরনের পি এই জোনটাতে দেখুন, যেটা 17 থেকে, মানে এখানে আমি দেখালাম আপনাকে 8 বছর, 2001 থেকে 2009 মানে 8 বছর দেখালাম। এখানেও দেখুন 2000 প্রায় এই জায়গা দেখুন 17 থেকে 8 বছর দেখুন 2025, এই যে জোনটা এটা কিন্তু একটা রেড জোন বলে মনে হচ্ছে, বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা রেড জোন আর এখানে কিন্তু এটা হচ্ছে একটা গ্রিন জোন। সুতরাং ওভারঅল যদি আপনি দেখেন তাহলে এই যে সময়ের মার্কেট, এখানে কিন্তু নিফটি যথেষ্ট বেশি পিতে ট্রেড করছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় ঢোকাতে হবে। তার কারণ স্টক মার্কেট একটা শর্ট টার্ম গেম নয়, এটা হচ্ছে একটা লং টার্ম গেম, এবং একটা লং টার্ম গেমকে বোঝার জন্য আপনাকে কিন্তু লং স্টোরি দেখতে হবে। এটা হচ্ছে লং স্টোরি, যে এখানে যেখানে নিফটির পি এরকম 12-13 করে থাকতো বা গ্রিন থাকতো সবসময়, সেটা কিন্তু এই 8 বছর এসে সেখানে কিন্তু আমরা বেশিরভাগ পুরো এই যে জোনটা সেটা কিন্তু বেশিরভাগই আমরা রেড দেখতে পাচ্ছি, এরকম গ্রিন দেখতে পাচ্ছি না। তো এর মানে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে ওভারঅল দেখতে গেলে কিন্তু নিফটি এখন বেশি পিতে ট্রেড করে। তো যদিও আমরা এখানে 20.85 যেটা, এটাকে আমরা আন্ডার ভ্যালুডই বলবো বা ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে মার্কেট সেটাই বলবো। তো এটা গেল লং টার্মের মানে দৃষ্টিভঙ্গি থেকে মার্কেট এখন কোন জায়গায় আছে। কিন্তু আমরা যদি শর্ট টার্মের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই যে মার্কেটে আরও পতন আসতে পারে কি না, তো সেটা দেখার জন্য আমি প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এফআইআই এর লং পজিশান। তো এফআইআই লং পজিশান এখন কেমন সেটা দেখার জন্য আপনি জানেন যে আপনাকে মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে ডেলি রিপোর্টস আপনি দেখতে পারেন, ডেলি রিপোর্টস থেকে ডেরিভেটিভে এলে কীভাবে এখানে আসতে হবে সেটা দেখাচ্ছি। এফএনও পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট, এখানে কিন্তু ডাউনলোড করে সিএসভি ফাইল আপনি খুলে নিতে পারেন গুগল শিটে। আমি গুগল শিটে অলরেডি খুলে রেখেছি যাতে করে টাইম কোনো ওয়েস্ট না হয়। তো এখানে আমরা টোটাল পজিশন যেটা দেখব, টোটাল এফআইআই পজিশন, সেটা কি হবে, তো সেটা হচ্ছে এই জায়গাতে দেখুন এফআইআই ইন্ডেক্স, আর একটু ব্যাকে যাচ্ছি,
এফআইআই ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং, তো এইটা প্লাস এইটা হচ্ছে ইন্ডেক্স শর্ট, ঠিক আছে। আমরা অনেকবারই এটা ক্যালকুলেট করে দেখিয়েছি, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। তো এটা হচ্ছে টোটাল পজিশন। এবার যদি আপনি এফআইআই লং দেখতে চান, এটা কিন্তু খুবই জরুরি একটা মানে তথ্য শর্ট টার্ম, মার্কেটকে শর্ট টার্ম প্রেডিক্ট করার জন্য। তো এখানে আমি দেবো পার্সেন্টেজটা বের করব এফআইআই লং কত হবে। তো এই যে নাম্বারটা বাই আমরা দেব টোটাল নাম্বার ইনটু আপনি 100 করে দিতে পারেন, যাতে করে পার্সেন্টেজটা ঠিকঠাক চলে আসে। তো এফআইআই লং পজিশন এখন দেখতে পাচ্ছেন প্রায় 25%-এর কাছাকাছি, যেটা কিন্তু কিছুদিন আগে মানে 17-18% করে কিন্তু থাকতো, ঠিক আছে। তো সেখান থেকে এফআইআই লং পজিশন কিন্তু একটু বেড়েছে এবং এটা বাড়তে বাড়তে আবার হয়তো 80, 85, 88 এরকম জায়গাতেও কিন্তু এফআইআই লং পজিশন যায়। তো সেখানে একটা বুলিশ ট্রেন্ড আসতে পারে, তবে ইমিডিয়েটলি আসবে কি আসবে না সেটা কিন্তু এফআইআই লং পজিশন থেকে বের করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এফআইআই লং পজিশন যেহেতু 25, যেটা কম থেকে বেড়েছে, এটা কিন্তু এরকম নয় যে বেড়ে মানে বাড়া ছিল সেখান থেকে কমে কমে এখানে এসছে, সেটা কিন্তু নয়। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওই 16, 17, 18 এরকম একটা জায়গায় ছিল, সেখান থেকে বেড়ে 25 হয়েছে। মানে কি এফআইআই লং পজিশন এবার ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আর এফআইআই লং পজিশন ধীরে ধীরে বাড়তে শুরু করার মানে আপনি সেটা ভালো করেই জানেন। তো এরপরে আমি আরেকটা জিনিস যেটা মানে খুব স্ট্রাইকিং যেটা দেখাতে চাই, সেটা হচ্ছে আজকে দেখুন নিফটি 50 কিন্তু 0.56% আপ, নিফটি ব্যাংক কিন্তু 1.67% আপ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি এফআইআই আজকে বাইং করলো? এখানেই কিন্তু আপনি ধাক্কা খেয়ে যাবেন। এফআইআই দেখুন লাগাতার সেল করে যাচ্ছে, এমনকি আজকেও প্রায় 5,000 কোটি টাকার সেল করেছে। সেখানে ডিআইআই যদি আপনি দেখেন তাহলে ডিআইআই কিন্তু 6,800 বাইংও করেছে। তো বুঝতেই পারছেন, যেটা আগে মানে হয়তো কালকে 6,600 ছিল। সুতরাং একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন এবং এটা মাথায় রাখা খুব জরুরি, যে এফআইআই প্রায় 5,000-এর মতো সেল করেছে দুদিনই, আর ডিআইআই কিন্তু ওই 6,600, 700, 800 এরকম একটা বাই করেছে দুদিনই। তা সত্ত্বেও কিন্তু একদিন মার্কেট অনেকটা আপ, আরেকদিন মার্কেট কিন্তু ডাউন। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা হচ্ছে কতটা অ্যাগ্রেসিভলি বাইং বা সেলিং করা হচ্ছে। ফর এক্সাম্পল, যে বাইং করছে সে যদি অ্যাগ্রেসিভলি বাইং করে তাহলে মার্কেট হয়ে যাবে বুলিশ, আর যে সেল করছে সে যদি অ্যাগ্রেসিভ সেল করে তাহলে কিন্তু মার্কেট হয়ে যাবে বিয়ারিশ। এখন ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন যতটা কেনা হচ্ছে ততটাই ঠিক কেউ না কেউ বিক্রি করছে। সুতরাং কেনা বেচার যে অ্যামাউন্ট সেটা কিন্তু টোটাল অ্যামাউন্ট দেখলে সবসময় সেম। তা সত্ত্বেও মার্কেট বুলিশ আর বিয়ারিশ হয়, তার কারণ হচ্ছে অ্যাগ্রেশনটা কোন দিকে আছে সেটার উপরে নির্ভর করে। এখন মার্কেট প্রেডিক্ট করার আগে আমরা কিছু যেটা ওয়ার্ল্ড ওয়াইড কিছু ইন্ডেক্স দেখে নিই। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সাংহাই কম্পোজিট আমি যদি একটু রিলোড করে নিই তাহলে এটাই থাকবে, যেহেতু মার্কেট ক্লোজ। তো 0.062%, যেটা প্রায় নিউট্রাল। তবে কি এখানে ভোলাটিলিটি যথেষ্ট ছিল, ডাউন ছিল, ডাউন থেকে ওপেনিং হয়ে এখানে আপ হয়েছিল, এই জায়গায় হাই মেরেছে, তারপরে আবার এটাকে ব্রেক করেও ডাউন হয়েছে, তারপরে হাই, এরকম একটা জায়গায় এসেছে মানে আপ, তারপরে আবার ডাউন, আবার আপ, আবার ডাউন হয়ে কিন্তু ক্লোজিং। এটা গেল সাংহাই কম্পোজিট। এরপরে আপনি যদি নিকি দেখতে চান তাহলে নিকি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যথেষ্ট ডাউন, -1.39% ডাউন। সুতরাং নিকি কিন্তু মোটামুটি সাপোর্ট করছে না আমাদের এই যে পজিটিভ ট্রেন্ড আজকে যেটা মার্কেট ক্লোজিং দিয়েছে সেটাকে। যাই হোক, সাংহাই কম্পোজিট নিউট্রাল, নিকি নেগেটিভ। এখানে যদি হ্যাংসেংয়ে আসেন তাহলে হ্যাংসেং কিন্তু একেবারে নিউট্রাল বললেই চলে, 0.14। একটু ওপরে ওপেনিং দিয়েছিল, সেখান থেকে কিন্তু ডাউন হয়েছে, তারপরে মোটামুটি ওখানেই ঘোরাফেরা করেছে। এখানে ডাও একটু দেখে নিন, ডাউটাকে আমি রিলোড করে নিতে চাই। ডাও কিন্তু হয়ে গেছে 0.50 পজিটিভ, এটা নিচে খুলেও। সুতরাং বুঝতে পারছেন যে ইউএস মার্কেট থেকে কিন্তু আমরা একটা মানে ক্লিয়ারলি পজিটিভ সংকেত পাচ্ছি। বাকি থাকলো ন্যাসড্যাক যদি আপনারা দেখেন, এখানে জানি না কী ধরনের কি দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন যে 0.94% আপ টুডে। সুতরাং ন্যাসড্যাকও কিন্তু অ্যাকচুয়ালি আপ। এখানে ন্যাসড্যাক আপনি যদি একটু 5 দিনের চার্টটা দেখেন তাহলে কিন্তু একটু ভালো রকমই ক্র্যাশ করেছিল। এই ক্র্যাশটা কিসের জন্য সেটা হয়তো আপনারা অনেকে অলরেডি জানেন। এই ন্যাসড্যাকে যে ক্র্যাশটা এসেছিল সেটা হচ্ছে এই ডিপসিকের জন্য, ঠিক আছে। তো ডিপসিক অ্যাকচুয়ালি চ্যাটজিপিটির মতোই একটা, যেটা চায়নারা বানিয়েছে। আর মেন যেটা মানে অ্যাকচুয়ালি খবর সেটা হচ্ছে ডিপসিক বানিয়েছে ঠিকই চ্যাটজিপিটির মতোই, কিন্তু এটা অনেক কস্ট কমে বানিয়েছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সিগনিফিক্যান্টলি লোয়ার কস্ট স্টেটেড অ্যাট অনলি $6 মিলিয়ন, যেখানে চ্যাটজিপিটি 4 এর জন্য সেটা কিন্তু $100 মিলিয়ন কিন্তু সেটা লেগেছিল। তো চায়না যদি খুবই সস্তা এ ধরনের টেকনোলজি আনতে থাকে তাহলে কিন্তু ইউএসের যে বড় বড় টেকনোলজি কোম্পানি যারা এই চ্যাটজিপিটির মতো, যারা মানে ওপেন এআই যেটা, তো এদের মতো কোম্পানির ওপরে কিন্তু ধাক্কা লাগবে। সে কারণে কিছুটা হলেও আইটি একটু দমে ছিল। তবে আজকে আবার যেটা দেখা যাচ্ছে যে ন্যাসড্যাক কিন্তু ঘুরে
আমি আবার রিলেট করতে চাই, নেস্টেক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আজকে 1% আপ, ঠিক আছে। তো ক্লিয়ারলি ইউএস থেকে আমরা একটা পজিটিভ সংকেত পাচ্ছি। এবার যদি আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটেরই জাস্ট টেকনিক্যাল দেখে নিতে চাই, তাহলে টেকনিক্যালটা কিছুটা হবে এই রকম। তো আজকে টেকনিক্যালি মার্কেট যথেষ্ট ওপরেই ক্লোজিং দিয়েছে, এরকম একটা জায়গায় হাইও মেরেছে, মানে আমি নিফটির কথা বলছি 23,140 মতো এই জায়গায় হাই মেরেছে। তো আজকে এই যে নিফটি 50 বা ব্যাঙ্ক নিফটির মধ্যে যে একটা পজিটিভ ট্রেন্ড, সেটার পেছনে একটা খবর আছে, সে খবরটাও আপনাদের কিছুটা দেখাতে চাই। খবরটা হচ্ছে এটাই যে আরবিআই ওপেন্স মানে 1.5 লাখ ক্রোর লিকুইডিটি ফ্লাডগেটস, ওকে, হুইচ ব্যাঙ্ক স্টকস টু বাই, ঠিক আছে। তো ব্যাঙ্কে আরবিআই 1.5 লাখ ক্রোর মানে ইনফিউজ করতে চেয়েছে। এখানে বাকি আরও একই খবর পেয়ে যাবেন যে ক্যাপিটাল মাইন্ড সিইও অ্যাজ আরবিআই স্টেপস ইন উইথ আরএস 60,000 ক্রোর। অ্যাকচুয়ালি 60,000 ক্রোর, এই যে 60,000 ক্রোর সেটা অ্যাকচুয়ালি 20,000 করে দেবে, এবং শুধু এই 60,000 নয়, আরও কিন্তু টাকা ইনফিউজ করা হতে পারে। বাকি এখানে দেখছেন আরবিআই প্ল্যান্স 1.1 লাখ ক্রোর লিকুইডিটি ইনফিউশন ইন ব্যাঙ্কিং সিস্টেম। তো এই কারণেই কিন্তু আজকে ব্যাংকের মধ্যে, এখানেও সেম দেখতে পাবেন, তো আজকে কিন্তু ব্যাংকের মধ্যে যে একেবারে ইউফোরিয়া টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই খবরের কারণেই। তো ক্লিয়ারলি বুঝতে পারলেন যে বেশ কিছু পজিটিভ আজকে নিউজ ছিল, সে কারণে কিন্তু আমরা স্টক মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পেয়েছি। তো এবার টেকনিক্যালি আমি আবারও যেতে চাই নিফটি 50-তে। নিফটি 50 যে জায়গায় ক্লোজিং দিয়েছে সেটা দেখুন, এটা হচ্ছে সাপোর্ট, মোটামুটি পিভট পয়েন্ট। এখানে পিভটের ওপরেই ক্লোজিং দিয়েছে, সেটা হয়তো 200 ডেজ ইএমের ওপরে গেছিলো, কিন্তু তারপরে ব্রেক করে নিচে এসেছে, তবে সাপোর্ট লেভেলের কিন্তু ওপরে ক্লোজিং দিয়েছে। আর যদি নিফটি ব্যাংক দেখতে চান, তাহলে নিফটি ব্যাংকও কিন্তু দুটোর ওপরেই, বেশ খানিকটা ওপরে অ্যাকচুয়ালি এখানে ক্লোজিং দিয়েছে। তো নিফটি ব্যাংক আমার যেটা মনে হয় পার্সোনালি, এবার আমি বলে দিই যে পার্সোনালি আমার যেটা মনে হয় যে নিফটি ব্যাংক হয়তো এখান থেকে ভালো রকমের একটা দৌড় দিতে পারে, তবে ভোলাটিলিটি থাকবে। তো যেহেতু আমাদের বাজেট আসছে, এত বড় একটা মানে ইভেন্ট, তো এত বড় একটা ইভেন্টের সময় যদি আপনি এখানে ওখানে খুব ভুলভাল ট্রেড নেন, তাহলে কিন্তু ফেসে যাওয়ার চান্স থাকতে পারে। তার কারণ হচ্ছে ভোলাটিলিটি কিন্তু যথেষ্ট হাই থাকবে বাজেটের দিনের আশেপাশে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে, আমার যেটা পার্সোনালি মনে হয় যে মোটামুটি ওভারঅল মার্কেট যেমন নিফটি 50 যদি আমি ধরি, তাহলে সেটা কিন্তু এই যে লোটা বানিয়েছে, ফর এক্সাম্পল 22,787, 22,780 বা 90 ধরুন, তো এই যে লোটা বানিয়েছে, আমার মনে হয় বাজেটের দিন পর্যন্ত, মানে বাজেটের দিন সকাল পর্যন্ত, বাজেট আসার আগে পর্যন্ত কিন্তু এই লোটা আমার মনে হয় ব্রেক করবে না। তাও আপনাদের কিন্তু একটু নিরাপদভাবে ট্রেড নিতে হবে এবং ট্রেডিং করতে হবে বা ইনভেস্ট করতে হবে। আর যদি কম্পেয়ার করে দেখতে চান, তাহলে আমার যেটা মনে হয় যে নিফটি ব্যাংক একটু বেটার পজিশনে আছে, যেটা হয়তো একটু হলেও বেশি দৌড়তে পারে। আর কিছু কিছু সেক্টর আরও আছে যেগুলো কিন্তু বাজেটের উপরে নির্ভর করে দৌড়তে পারে, তো সেই ধরনের কিছু সেক্টরের ভিডিও আমি আনবো। আর লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে তাদেরকে দুটো দিক ভাবতে হবে, একটা হচ্ছে লার্জ ক্যাপ আর একটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ। যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করতে চান, তাহলে এটা যথেষ্ট ভালো সময়, কারণ লার্জ ক্যাপ অনেকটাই কারেকশান হয়ে গেছে, আর সেখানে কিন্তু একটা সেফটির ব্যাপারও আছে। বাকি মিড ক্যাপ স্মল ক্যাপ যদি বলতে চান, তাহলে কিন্তু সেখানে একটু কশাস থাকতে হবে, তার কারণ এখনও পর্যন্ত যে ধরনের ভোলাটিলিটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দেখাচ্ছে, সেখানে সাবধানতা অবলম্বন করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। তার কারণ যদিও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অনেকটাই নিচে এসেছে, তবে বেস বানানোর কিন্তু কোনো ধরনের কোনো টেকনিক্যাল সেটআপ আমি আপাতত এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।